আজকে আমরা এমন একটা শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে উপস্থিত হয়েছি, সবাই মিলে সমবেত হয়েছি। তো প্রথমেই ধন্যবাদ জানাবো নিউ সাকসেস কোচিং সেন্টারের প্রধান শিক্ষক মহাশয়কে, যিনি প্রত্যেকটা মনীষী জন্মদিন, মৃত্যুদিন প্রত্যেকটাই এই কোচিংয়ে পালন করা হয়ে থাকে। আমার মনে হয় না আশেপাশের কোনো কোচিং সেন্টার বিপ্লবী মনীষীদের জন্মদিন এবং তাদের মৃত্যুদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে কিনা আমার হয়তো জানা নেই। তো আরেকবার আমার মনের হার্দিক অভিনন্দন নিউ সাকসেস কোচিং সেন্টারকে এরকম একটা মনীষীর শহীদ বিপ্লবীর মৃত্যুদিন এবং জন্মদিন পালন করে প্রত্যেকটা জন্মদিন পালন করা এবং মৃত্যুদিন পালন করার জন্য আরেকবার আমার মনের দিক থেকে বা হার্দিক অভিনন্দন। আজকে আমরা যার জন্য এখানে সবাই সমবেত হয়েছি, আমরা সবাই জানি ক্ষুদিরাম বসু আমাদের দেশের জন্য কি করেছিল। তো ক্ষুদিরাম বসু স্যার বললেন, তোমরাও শুনলে, ক্ষুদিরাম বসু প্রথম থেকেই বা ছোট থেকেই দেখবা কোনো ছেলেকে বা আমরা এখন ছোট, তোমরাও ছোট, প্রথম থেকে একটা বুঝতে পারা যায় তার ভাব ভঙ্গিমা কেমন। তো তার প্রথম থেকেই তার ভাব ভঙ্গিমা ছিল পড়াশোনার দিকে তার মন কিন্তু থাকছে না। এই পড়াশোনার দিকে মন না থাকারও কারণ হচ্ছে সেই সময় দেশে একটা অরাজকতা বা দেশ পরাধীনতা ইংরেজরা ছিল। সেই সময় 1889 সালে 11 ডিসেম্বর ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত মেদিনীপুরে। সেই দিন জন্মগ্রহণের সাথে সাথে তার আগে ক্ষুদিরাম বসুর দুইজন ভাই বা বোন, একজন ভাই একজন বোন মারা গেছে। তো তার মায়ের মনে কোনো রকম শান্তি ছিল না, তিনি সবসময় দুঃখে থাকতেন পরে কি হবে। তিনি আগেই ভেবেছিলেন বা তখন একটা প্রচলিত ছিল কি কোনো কিছু দিয়ে যদি কারোর কাছে বিক্রি করে দেওয়া যায় তাহলে সেই ছেলেটা নাকি সুস্থ, স্বাভাবিক এবং ভালো থাকে। তো তার মাও ব্যতিক্রম ছিল না, তার মাও এই পন্থাটা নিয়েছিল এবং তার নিজের বড় মেয়ের কাছেই সুদ দিয়ে তার ছেলেকে বিক্রি করে দিয়েছিল। তার জন্য সেই ছেলের নাম রেখেছিল ক্ষুদিরাম। এই ক্ষুদিরাম তার দিদির বাড়িতে মানুষ, দিদির বাড়িতে পড়াশোনা পড়তে পড়তেই ক্লাস 8-এ যখন পড়ছিলেন তখন তিনি একদিন কলকাতার প্রেসিডেন্সির আশপাশেই মেদিনীপুরের কাছাকাছি কোনো এক কনভেনশনে শ্রী অরবিন্দ্র ঘোষ মহাশয় এসেছিলেন এবং আরও অনেক বড় বড় সেখানকার অনেক সমিতিদের প্রতিষ্ঠানের মালিকরা এসেছিলেন এবং সেখানে তার যে ঝাঁঝালো বক্তব্য দেশ সম্পর্কে বা দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বা দেশের আমরা কীভাবে দেশকে আরও এগিয়ে নিতে পারবো বা ইংরেজদের হাত থেকে আমরা পুরোপুরিভাবে মুক্তি পেয়ে আমরা নিজেরাই দেশ করতে পারবো, তার এই সমস্ত কথাগুলো শুনে ক্ষুদিরাম বসুর মনে খুব জাগরিত হয়েছিল এবং সেই দিনের পর থেকেই ক্ষুদিরাম বসু আর সেরকমভাবে কোনোরকম পড়াশোনা করেননি। তারপর থেকেই তিনি এক রাজনৈতিক দল যুগান্তর দলের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যোগাযোগ করেন এবং সেখানে তিনি থেকে যান। সেখান থেকেই তিনি তারপর অনুশীলন সমিতিতে তিনি বিভিন্নভাবে প্রশিক্ষণ নিতে থাকে এই দেশকে কিভাবে ইংরেজদের হাত থেকে রক্ষা করা যায়। এরকম করতে করতেই সেই সময় কলকাতা প্রেসিডেন্সির শাসক ছিলেন কিংসফোর্ড। সেই কিংসফোর্ডের অত্যাচার দিনের পর দিন বিভিন্নভাবে বেড়েই চলেছিল। তো সেই অত্যাচার বন্ধ করার একটা কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়টা ভাবতে লাগলো। তো ভাবতে ভাবতে একদিন সেই অনুশীলন সমিতিতেই দুজন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির ওপরে দায়িত্ব পড়লো কি তাদেরকে যেভাবে হোক হত্যা করতে হবে, না হলে কিন্তু এই দেশের অরাজকতার সৃষ্টি আরো বেড়েই যাবে। তো দায়িত্ব পড়াতে তারাও একদম এক যেমন দায়িত্ব দিল তেমনই থাকে না, কেউ যেমনই বলে এক কথার মানুষ যেমন একটা কথা দিয়ে শুনে যায় কি না তোকে এই কাজটা করতে হবে মানে করতে হবে, রাজি হয়ে গেল। রাজি হওয়ার কারণে তিনি থাকতে লাগলো কি তার আসা যাওয়া কোন রাস্তা দিয়ে কিভাবে আসে কিভাবে না আসে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করতে লাগলো। এই লক্ষ্য রাখতে রাখতে একদিন ঠিক সেই দিন এলো যেই দিন সিদ্ধান্ত নিয়েছিল প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু যে আমরা যেভাবেই হোক কিংসফোর্ডকে হত্যা করব। সেই ঘোড়া গাড়িতে চেপে যাচ্ছিল, কিন্তু
সেই বম দিয়ে তারাকে মারার চেষ্টা করেছিল এবং সেখানে বোমও মেরেছিল। কিন্তু সেই দিন দুর্ভাগ্যবশত সেই দিন কিংসপট না থেকে অন্য কোনো দুজন ছিল। তো এই সময়তেই সেখানে তারা দুজনই, একজন থেকে যায় এবং আরেকজন পালিয়ে যায়। পালিয়ে যেতে যেতে তিনি ভাবলেন, না, আমি ধরা দিব না, আমি নিজেই আমি কি করব, আত্মহত্যা করব, দেশেই যেখানে বলি হয়ে দান করব, আমার নিজের জীবনটাকে উৎসর্গ করব। ক্ষুদিরাম বসুকে পুলিশে ধরে নিয়ে গেল। বাংলা তথা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম বয়সী এবং তরুণ বিপ্লবী হচ্ছে ক্ষুদিরাম বসু। তার জেল হলো। জেলে যেদিন তার রায় হবে কোর্টে, কোর্টে উঠলো। কোর্টে ওঠার পরে তিনি যেখানে তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল, তুমি কি অন্যায়টা তুমি নিজে জেনে বুঝে করেছো বা তুমিই করেছো কিনা, বারবার যখন কোর্টের জজ সাহেব তাকে জিজ্ঞেস করছিল বা জজ জিজ্ঞেস করার ফলেও তিনি, তার মুখটা এত বাচ্চা, নম্র, এত ভদ্র বা এত সুন্দর, তার মুখের দিকে বা চোখের দিকে দেখলেই কান্না চলে আসে নিজে নিজে। তার জজ সাহেবও তার মুখের ছাউনি দেখে ভুলে গেছিল, ওই জন্য বারবার জিজ্ঞেস করছিল যে তুমি কি এটা করেছো, তুমি কি এটা করেছো। ক্ষুদিরাম বসুর একটাই উত্তর, কি না, আমি করেছি, এটা নিজের জ্ঞানে, নিজের জেনে, নিজে বুঝে করেছি, তাদেরকে আমি হত্যা করেছি, আর এই হত্যা করাটা আমার পক্ষে আমার ঠিক, দেশের জন্য ঠিক। তখনই তার সাজা হলো 1908 সালে আজকের দিনে 11 আগস্ট তাকে ফাঁসির দণ্ড দেওয়া হলো। এবং সেই ফাঁসি দণ্ডে দেওয়ার সময় তিনি তার হাসি মুখে, কোনো রকম দুঃখ কষ্ট নাই করে, কোনো রকম চিন্তা ভাবনা না করে কি হবে, আমার আরো অনেক জীবন পড়ে আছে, আমি তো এখন মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারতাম, তাহলে মিথ্যা কথা তিনি না বলে তিনি শুধুমাত্র নিজের স্বার্থ না দেখে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসে দেশের জন্য নিজেকে তিনি উৎসর্গ করে দিয়ে বলিদান হয়েছে। কিন্তু তার জন্যই তাকে আমরা আজকে অন্যরকমভাবে তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং তার প্রতি তার ভালোবাসা আমাদের জেগে ওঠে। এবং তিনি ভেবেছিলেন যে আমি যদি আজকে মিথ্যা কথা বলে এইভাবে বেঁচে যাই, তাহলে আর অন্য কোনো তরুণ বা যুবকেরা বা আন্দোলনে দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে না। তার জন্য তিনি যেভাবেই হোক না কেন দেশকে স্বাধীন করার চিন্তা ভাবনার এক ধাপ যেন এগিয়ে দিয়ে গেছিলেন। তো তারই বন্ধু যখন এই মনে আসে বা তাকেই স্মরণ করার লক্ষ্যে একটি গান করেছিল, একবার দে বিদায় দে মা ঘুরে আসি। এই গানটা আমার খুব মনেতে আজও মনে হচ্ছে কেঁদে ওঠে। তার জন্য আজকে খুব শোকত্ব মনে হচ্ছে এবং তিনি যেখানেই থাকুক যেন ভালো থাকুক এবং তার অনুপ্রেরণায় আমরা যেন ভালোভাবে থাকতে পারি এবং জীবনকে নতুনভাবে নতুন করে গড়ে তুলতে পারি। এবং আমরা আজকে সবাই কোচিংয়ের ছাত্রছাত্রী এবং অন্যান্য যারা আছে সবাই আজকে শপথ নিব তার জীবনধারার চিন্তা ভাবনাকে নিয়ে, যে আমাদের নিজ স্বার্থ থেকেও বড় হচ্ছে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের বা ন্যাশনালিটি, আমরা স্বার্থকেই স্বার্থ সংগঠিত করবো। এই বলে আজকের আমার শপথ বাক্য করেই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।